আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর শফিকুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি। তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন? এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য? রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্যে। সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে। আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে। এটা আমার ১ নম্বর প্রায়োরিটি। ১ নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন, দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। ওকে। আ এই ক্ষেত্রে কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে। আবার কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই ২ টি কিভাবে বিবেচনা করেন? যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইস আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে ১ম টা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি। আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর ২য় টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না। আপনি কিন্তু যেকোনো আ জায়গাতেই এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ, ক্ষমা করার পক্ষে একজন মানুষ। আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে আ তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এইটা নিয়ে আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন। কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি আ একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন, তাইলে আপনি এটা করতেন কিনা? দেখেন এখানে অনেকগুলা বিষয়। আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন, এনভয় বা আপনার আ রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে, ন্যাশনাল রিকনসিলিয়েশন এর একটা জায়গা থাকা উচিত কিনা? আমি বলি অবশ্যই উচিত। তবে বিষয়টা হলো যে আমাদের wound গুলা একদম তাজা। ট্রমা গুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান। হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পারসন গুলো। শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই। লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি। সো এটা একদম তাজা একটা বিষয়। যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি, হু, হু, তাহলে ডিকেডস আফটার ডিকেডস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশন এ আনতে সময় লেগেছে। অতএব মিনিমাম একটা সময় দিতে হবে। হুম। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে? তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে। যে তারা ফাংশন গুলা করতে পারবে। ১৫.৫ বৎসর তো তারা সুযোগ পেয়েছিলেন। এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন। কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালোভাবে। আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন। হুম। কেন করলেন? এই যে জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এইজন্যই তো করেছে। তো তারা তো ১৫.৫ বৎসর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই। জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল। এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছে। আপনি যদি প্রেসের কথা বলেন, এখন তো এটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাইয়া দাও। মামলা একটা দিয়ে তাকে সাথে ঢুকিয়ে দাও। এই কাজ তো এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে মাননীয় আমির। না এ একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে কি জানি না, বলছে। না, না আমি বলতেছি
সেটা আমি বলছি যখন তখন হচ্ছে না, ঘন হচ্ছে না। ২-১টা কেস হইতেই পারে, এটা এক্সেপশন। কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র‍্যান্ডম। এটা কিন্তু এখন হচ্ছে না। ওকে। তারপরে তারপরে আপনি দেখেন যে আয়নাঘরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, হোয়ার অ্যাবাউট কেউ জানে না। তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়? আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা? সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে। এবং যাদেরকে আয়নাঘরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি। তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা। সেই ক্ষেত্রে একেক দলের একেকটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইনটা পুরাই অ্যাট্রসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এইজন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। ওকে। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলার কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগও আছে। উম এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ২ টার মধ্যে তফাৎ কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না? মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। তো আপনি বলতেছেন না ২ টার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? হুম, হুম। এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয়, তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান। এর সাথে রিলেটেড ব্যক্তি না। এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন, তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। ওকে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারে। করছে তো। আচ্ছা। ঠিক তারা তো আছে। এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যাননি। সবাইকে জেলেও ঢুকানো হয় না। এইটা একটু পরিষ্কার হইছে। অ্যা জনাব আ আ যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আম আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি অনেকেই প্রশ্ন করতেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে ৪৭ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? হুম, আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। হুম। ওকে। মানে ৪৭ এবং থেকে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, না, লজ্জা নাই। অবশ্যই নাই। ৪৭ থেকে আজ পর্যন্ত যেকোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে। কোনো কিছু বাদ নাই। ওকে। এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা। এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পারডন সিক করেছি। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে, পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আ আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১ টাকে
এই ৪৭ থেকে আজ পর্যন্ত আ একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে? নাকি মানে না, 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 না কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি। অনুভূতির ওকে। আ গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে। কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে ২০ বছর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। অ্যা এই ২ টি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে আ তা মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই ২ টিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে ২ টি। আপনার ২১শে আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এটা কোনোমতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ২১শে আগস্টের একটা মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা গেল ১ নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত, আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন। দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে ৪ টা আপনার আ আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ দলীয়ভুক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের সে মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে। যেটার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল আ ভদ্রলোকের নাম আমি ভুলে যাচ্ছি। মৌলানা হ্যাঁ। মুফতি মোহাম্মদ। হুম। তিনি তাকে দিয়ে ১৬৪ দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন, বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাংড বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে ঝুলিয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না। যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন। ওটা যদি why did you না try to মানে go deep into it? আমি বলি শেষ করি। জি, প্লিজ জি, জি, জি প্লিজ। ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যে এটা আসলে ব্যাপারটা কি ছিল। হুম, সেটা করছেন না। হুম, করছেন যে বিএনপিকে দোষারোপ করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হুম, হুম। ওকে। ওকে। আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি। আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই। কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা ২১ আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম। যে জজ মিয়া হ্যাঁ, একটা বানানো হতে পারে, হতে একটা পারে। আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছেন যে ভুল। আমিও ভুল ধরে নিচ্ছি। কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে। সেটা তো করেননি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে ৪ বার তার আইও চেঞ্জ করা হয়েছে। হুম, হুম। কখনোই তুলে ধরবেন না যে কার আসনকে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল। অবশ্যই তুলে ধরব। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। হুম। দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ। এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা। আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 এর আগে চক্রান্ত একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে। আর এখানে আপনার আ কিছু পশ্চিমা দেশ
একসাথে হয়ে টিউজডে ক্লাব তৈরি করেছিল। একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা আহ, আহ, আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালের সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই উঠতে পারে কারণ না। আমরা দেখি যে কারণ এবারকার জি। এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, হুম। এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। হুম। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে এবং সেখান থেকে এসেছে যে দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস্ট গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট, দ্য মার্ডারার। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে ওঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, জি সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। না কারণ না দেশে এই ফ্যাসিস্ট আমেরিকার কাছে হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন তখন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা হুম। দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। না আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, হুম। এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে। আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত ১৫ বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি। আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারল না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হলে অনেক ভালো হতো। বিএনপির নেতৃত্বে হয়নি, এ কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে ২ মাস হলো। তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মরেছি, আমরা জেলে গেছি, আমাদের ৬০ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের ৭০০-র উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। এইটা তো আমরা আমাদের ১৫ বছর ধরে এটা চলছে এবং অকথ্য অত্যাচার, নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আমরা প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন, অ্যাবসলিউটলি। এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। সুতরাং আমরা এখানে বিভক্তি আনতে চাই না। না, না এটা আমরা এখানে মনে করি, এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি, জি প্লিজ, প্লিজ। সেটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এইটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন। আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি, সরাসরি দেখেছি, বক্তব্য দেখেছি। আমার প্রশ্ন, আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই। তাই তো? মানে এটার মধ্যে এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন? আমরা তো লিডারশিপ এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করেছি। আমরা ক্লেম করেছি যে আমরা
শেষ মুহূর্তে লিডারশিপে আমরা দিয়েছি, একটা ক্লেম করিনি তো, ওটা যাচ্ছেন কেন? তো- আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে, আমি তো আমার বক্তব্য বলেছি জি যে গোল আমরা তৈরি করে দিয়েছি, চেষ্টা করেছে ছাত্ররা। ওকে আমি সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোলের সামনে নিয়ে এসছি আমরা, তারা ঠিক করেছে।